আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশের রাজনীতির এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা যা হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গেছে। আমরা তো সারাদিনই রাজনৈতিক উত্তেজনার খবর দেখছি, তাই না? দেখছি। মিছিল, সংঘর্ষ। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এগুলো বিচ্ছিন্ন সব ঘটনা। ঠিক, কিন্তু যদি এগুলো বিচ্ছিন্ন না হয়, যদি এই ছোট ছোট ঘটনাগুলোর পেছনে একটা বড় কোনো পরিকল্পনা থাকে। আর এখানেই তো আজকের আলোচনার আসল বিষয়টা। আমাদের হাতে একটা বিশ্লেষণ এসেছে যেখানে বলা হচ্ছে এই ঘটনাগুলো আসলে একটা সুসংগঠিত কৌশলেরই অংশ। মানে আলাদা আলাদা করে দেখলে যা মনে হয়, সব একসাথে জুড়লে ছবিটা নাকি পুরোপুরি পাল্টে যায়। আর আমাদের আজকের কাজ হলো সেই ছবিটাই দেখার চেষ্টা করা। আমরা দেখব এই টুকরোগুলো আসলেই একসাথে জোড়া লাগে কিনা, আর যদি লাগে তাহলে সেই ছবিটা ঠিক কেমন দেখতে। চলুন শুরু করা যাক। তাহলে প্রথমেই মূল চরিত্রগুলোকে একটু চিনে নেওয়া যাক, কি বলেন? এই পুরো আলোচনার কেন্দ্রে আছে জামায়াতে ইসলামী আর বিএনপি। আর নির্দিষ্ট করে যদি বলি তাহলে বারবার কয়েকটা নাম উঠে আসছে। যেমন জামায়াতের নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর চাঁপাইনবাবগঞ্জের একজন বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। এদের ঘিরেই ঘটনাগুলো আবর্তিত হচ্ছে। আচ্ছা, তাহলে চলুন প্রথম ঘটনাটা দিয়েই শুরু করি। ঢাকার ঘটনাটা, যেটা নিয়ে এত কথা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটা নাকি সাধারণ কোনো হামলা নয়, এর পেছনে একটা বার্তা আছে। ঠিক কি হয়েছিল? ঘটনাটা ঢাকা ৪ আসনের ৫২ নম্বর ওয়ার্ডে। জামায়াতের নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি যখন গণসংযোগ করছিলেন তখন তার উপর হামলার একটা অভিযোগ ওঠে। সূত্র বলছে তিনি বেশ গুরুতর আহত হন, মাথায় সেলাই পর্যন্ত দিতে হয়েছে। কিন্তু এখানে শারীরিক আঘাতের চেয়েও গুরুত্বপূর্ণ হলো আক্রান্ত ব্যক্তির পরিচয়টা। হ্যাঁ, এই পয়েন্টটা আমারও নজরে এসেছে। তিনি শুধু একজন নারী নেত্রী নন, তিনি জামায়াতে ইসলামের রুকন পর্যায়ের একজন সদস্য। এক মিনিট, এই রুকন শব্দটার গুরুত্বটা ঠিক কোথায়? এটা তো সাধারণ কর্মী পদের মতো নয়, তাই না? না, একদমই নয়। এখানেই তো আসল বিষয়টা। জামাতে ইসলামীর সাংগঠনিক কাঠামোতে রুকুন হলো সর্বোচ্চ স্তর, মানে একেবারে আদর্শভাবে পরীক্ষিত, এবং সংগঠনের সবচেয়ে নিউক্লিয়াস বা কোর সদস্য যারা, তারাই রুকুন হন। ও আচ্ছা। তো একজন সাধারণ কর্মীকে ধাক্কা দেওয়া আর একজন রুকনের উপর হামলা করা দুটো এক জিনিস নয়। এটা অনেকটা ধরেন কোনো সেনাবাহিনীর একজন সাধারণ সৈন্যের ওপর নয়, একজন অফিসারের ওপর সরাসরি আক্রমণ করার মতো। বার্তাটা অনেক বেশি তীক্ষ্ণ। বুঝতে পারছি। তার মানে বিশ্লেষকরা বলছেন যে টার্গেট হিসেবে তাকে বেছে নেবার পেছনে একটা সুচিন্তিত কারণ ছিল। শুধু ব্যক্তি কাজী মারিয়া নন, টার্গেট করা হয়েছে তার পদটাকে, তার সংগঠনকে। একদম। আর এর সাথে আরও একটা স্তর আছে। তিনি একজন নারী, এই বিষয়টা? হ্যাঁ, তিনি একজন পর্দানশীল নারী। যখন প্রকাশ্য দিবালোকে এমন একজন উচ্চপদস্থ নারী নেত্রীকে আক্রমণ করা হয়, তখন এটা অন্য নারী কর্মীদের মধ্যে একটা ভয়ের বার্তা ছড়িয়ে দেয়। মানে বার্তাটা এমন যে যদি ওনারই এই অবস্থা হয় তাহলে তোমাদের নিরাপত্তা কে দেবে? রাইট। এটা অংশগ্রহণকে নিরুৎসাহিত করার একটা মনস্তাত্ত্বিক চাল হতে পারে। আচ্ছা, ঢাকার এই ঘটনাটা তো গেল সরাসরি শারীরিক আক্রমণের উদাহরণ, কিন্তু শেরপুরের ঘটনাটা নাকি আরও বেশি জটিল। হ্যাঁ, ঢাকারটা যদি হয় অ্যাকশন, মানে সরাসরি আঘাত, তাহলে শেরপুরেরটা হলো ইন অ্যাকশন বা নিষ্ক্রিয়তার একটা চিলিং উদাহরণ। নিষ্ক্রিয়তা বলতে? শেরপুর ৩ আসনে জামায়াতের একটা মিছিলে হামলার অভিযোগ ওঠে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্লেষকদের দাবি অনুযায়ী ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল, কিন্তু তারা কোনো হস্তক্ষেপ করেনি, দর্শকের মতো দাঁড়িয়েছিল। এক মিনিট, পুলিশ ছিল কিন্তু কিছু করেনি? কিন্তু এমনও তো হতে পারে যে পরিস্থিতি হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। হতেই পারে। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক, কিন্তু বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের নিষ্ক্রিয়তার একটা আলাদা অর্থ আছে। যখন রাষ্ট্রীয় বাহিনী একটা পক্ষের উপর আক্রমণ দেখেও চুপ থাকে, তখন অন্য পক্ষ এটাকে এক ধরনের গ্রিন সিগন্যাল হিসেবে ধরে নেয়। আচ্ছা, একটা মৌন সম্মতি। ঠিক। এটা আক্রমণকারীদের আরও সাহসী করে, আর আক্রান্তদের এই বার্তা দেয় যে রাষ্ট্রীয় সুরক্ষা তাদের জন্য নয়। তাই প্রশ্ন উঠছে, পুলিশের এই ভূমিকা কি শুধুই অদক্ষতা, নাকি এর পেছনে অন্য কোনো নির্দেশনা ছিল? এই ধোঁয়াশাটাই পরিস্থিতিকে আরও জটিল করছে। বোঝা যাচ্ছে। তার মানে বার্তাটা শুধু আক্রমণকারীরাই দিচ্ছে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নীরবতাও একটা বার্তা হয়ে উঠছে। বেশ, তাহলে আমরা দেখলাম
সরাসরি আক্রমণ এবং অভিযুক্ত নিষ্ক্রিয়তা। এর পরেরটা চাঁপাইনবাবগঞ্জের ঘটনা, সেটা নাকি আরও অন্যরকম। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জের ঘটনাটা হলো মনস্তাত্ত্বিক আধিপত্য বিস্তারের একটা চেষ্টা। সেখানে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের পরিবারের এক সদস্যের বিরুদ্ধে জামায়াতের একজন নেতার সাথে প্রকাশ্যে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। কোনো মারামারি হয়নি, কিন্তু বার্তাটা পরিষ্কার, এলাকাটা আমাদের নিয়ন্ত্রণে আছে। আর এই ঘটনায় নির্বাচন কমিশন তো একটা শোকজ নোটিশও দিয়েছে, তাই না? প্রাতিষ্ঠানিকভাবে তো একটা পদক্ষেপ নেওয়া হলো। হ্যাঁ, একটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু এখানেই বিশ্লেষকরা একটা গভীর প্রশ্ন তুলেছেন। তারা বলছেন এই শোকজ নোটিশ অনেকটা কাগজের বাঘের মতো। কাগজের বাঘ মানে যে রাজনৈতিক সংস্কৃতিতে মাঠের শক্তি শেষ কথা, সেখানে এ ধরনের একটা আনুষ্ঠানিক চিঠি দিয়ে কি আসলেই কিছু হয়, নাকি এটা শুধু নিয়ম রক্ষার একটা আনুষ্ঠানিকতা? বিশ্লেষকদের আশঙ্কা এটা অনেকটা ধেয়ে আসা ষাঁড়কে একটা চিঠি দেখিয়ে থামানোর চেষ্টার মতো। ইন্টারেস্টিং উপমা। আচ্ছা, এই বড় ঘটনাগুলো ছাড়াও তো আরও কিছু ছোট ছোট ঘটনার কথা বলা হয়েছে, যেমন পোস্টার ছেঁড়া বা মিডিয়ার ওপর চাপ। অবশ্যই বড় ছবিটা বুঝতে হলে এই ছোট ছোট পিক্সেলগুলোও দেখতে হবে। যেমন ধরেন ঠাকুরগাঁওয়ের ঘটনাটা, সেখানে ছাত্র শিবিরের নেতার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। আর ওটা তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজের এলাকা। ঠিক, এর প্রতীকী অর্থটা কি? বার্তাটা হলো এমনকি আপনার সবচেয়ে বড় নেতার বাড়ির উঠোনেও আপনি নিরাপদ নন, আপনার প্রচারণার সামান্য চিহ্নও আমরা রাখব না। আর এর সাথে একটা অনলাইন নিউজ পোর্টাল বন্ধের অভিযোগও। হ্যাঁ, এবং এটাই কৌশলের আরেকটা দিক, মাঠ পর্যায়ে প্রতিপক্ষকে আটকানোর পাশাপাশি তথ্যের প্রবাহকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা। সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার সবগুলোকে একটু একসাথে মেলানোর চেষ্টা করি। ঢাকা, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও। শারীরিক আক্রমণ, প্রাতিষ্ঠানিক নিষ্ক্রিয়তা, মনস্তাত্ত্বিক চাপ, মিডিয়া নিয়ন্ত্রণ। বিশ্লেষকরা এই সব কিছুর যোগফলকে ঠিক কি বলছেন? এর পেছনের মূল কৌশলটা আসলে কি? বিশ্লেষকরা এই পুরো প্রক্রিয়াটাকে একটা নাম দেওয়ার চেষ্টা করেছেন, পলিটিক্যাল ডিমোরালাইজেশন বা রাজনৈতিকভাবে মনোবল ভেঙে দেওয়া। বাহ, পলিটিক্যাল ডিমোরালাইজেশন, এই টার্মটা তো পুরো বিষয়টাকে একটা নতুন আলোকে দেখাচ্ছে। একদম। এর মূল উদ্দেশ্য কিন্তু প্রতিপক্ষকে শুধু নির্বাচনে হারানো নয়, বরং নির্বাচনের আগেই তাদের মনোবল এমনভাবে ভেঙে দেওয়া যেন তারা লড়াই করার ইচ্ছাই হারিয়ে ফেলে। এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। তার মানে প্রতিটি ঘটনাই এক একটা অস্ত্র, যা প্রতিপক্ষের আত্মবিশ্বাসে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। ঠিকটাই। আর বিশ্লেষকরা বলছেন এই কৌশল বাংলাদেশে নতুন কিছু নয়। তারা আগের বিভিন্ন শাসনামলের সাথেও এর তুলনা করছেন, যেখানে বিরোধী দলকে মাঠছাড়া করতে একই ধরনের চাপ তৈরি করা হয়েছিল বলে তারা মনে করেন। বেশ, তাহলে এতক্ষণ আমরা আক্রমণের ধরন আর এর পেছনের কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু এখন আসা যাক আলোচনার সবচেয়ে সংবেদনশীল এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক অংশে। প্রতিরোধ বা ডিফেন্স টিম গঠনের প্রস্তাবনার কথা বলছেন তো? হ্যাঁ, এই সব কিছুর প্রতিক্রিয়ায় নাকি এমন একটা প্রস্তাবনার কথা বলা হচ্ছে? ঠিক, এটি এই পুরো আলোচনার সবচেয়ে জটিল মোড়। সূত্র অনুযায়ী এই আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে প্রতিটি পাড়া মহল্লায় 50 সদস্যের একটা করে ডিফেন্স টিম গঠনের কথা বলা হয়েছে। ঘোষিত উদ্দেশ্য হল আত্মরক্ষা এবং আগাম প্রতিরোধ। আপাত দৃষ্টিতে তো এটাকে একটা আত্মরক্ষামূলক পদক্ষেপ বলেই মনে হচ্ছে। যদি কেউ ক্রমাগত আক্রমণের শিকার হয়, তাহলে তো তারা নিজেদের বাঁচানোর কথা ভাবতেই পারে। এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আত্মরক্ষা আর পাল্টা আক্রমণের মধ্যকার যে সূক্ষ্ম এবং খুব পিচ্ছিল একটা সীমারেখা আছে সেখানে। ডিফেন্স টিম শব্দটা শুনতে কিন্তু বেশ পরিষ্কার শোনায়, কিন্তু আমরা কি আসলে পাড়ায় পাড়ায় দলীয় পাহারাদার বা ভিজিল্যান্টি গ্রুপ তৈরির কথা বলছি? এর আরেক নাম কি দলীয় মিলিশা নয়? এখানেই বিশ্লেষকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এটা তো একটা গুরুতর প্রশ্ন। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগের ফল কি হয়েছে? এটা কি কখনো ভালো কিছু করেছে, নাকি পরিস্থিতি আরও খারাপ হয়েছে? ইতিহাস কিন্তু খুব একটা ভালো কথা বলে না। বিশ্লেষকরাও এটা স্বীকার করেছেন। যখনই কোনো রাজনৈতিক দল আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছে, তখনই পরিস্থিতি আরও জটিল আর রক্তক্ষয়ী হয়েছে। কারণ তখন আর সংঘাতটা দুটো দলের মধ্যে থাকে না। তখন প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা এক একটা রণক্ষেত্রে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়। একদম। রাষ্ট্র তার ক্ষমতার যে একচ্ছত্র অধিকার, মনোপলি অন ভায়োলেন্স, সেটা হারিয়ে ফেলে।
তখন কে আইন প্রয়োগকারী আর কে আইন ভঙ্গকারী এই সীমারেখাটাই তো মুছে যায়। তার মানে যেটাকে আত্মরক্ষার উপায় হিসেবে ভাবা হচ্ছে সেটাই একটা সর্বাত্মক সংঘাতের দরজা খুলে দিতে পারে। একদিকে কর্মীদের নিরাপত্তা, অন্যদিকে রাষ্ট্রকে অকার্যকর করে ফেলার ঝুঁকি। এটা তো উভয় সংকট। এটিই বর্তমান রাজনীতির সবচেয়ে বড় পরীক্ষা। একটা দল কিভাবে তার কর্মীদের নিরাপত্তা দেবে, আবার একই সাথে দেশের আইন ও শৃঙ্খলার প্রতিও শ্রদ্ধাশীল থাকবে। এই ভারসাম্যটা রক্ষা করা খুব কঠিন। তাহলে পুরো আলোচনা শেষে একটা বিষয় পরিষ্কার, যখন কোনো দলকে কোণঠাসা করা হয় তখন তাদের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হতে পারে, কিন্তু এর প্রতিক্রিয়ায় যদি এমন কিছু করা হয় যা আরও বড় অস্থিরতার জন্ম দেয়, তখন সেই সহানুভূতি কতদিন টেকে? এটাই চূড়ান্ত প্রশ্ন। সহানুভূতি একটা শক্তিশালী রাজনৈতিক পুঁজি, সন্দেহ নেই, কিন্তু দিন শেষে সাধারণ মানুষ চায় স্থিতিশীলতা, নিরাপত্তা। তারা হয়তো কোনো দলকে পছন্দ বা অপছন্দ করতে পারে, কিন্তু কেউই নিজেদের পাড়ামহল্লাকে যুদ্ধক্ষেত্র হিসেবে দেখতে চায় না। দায়িত্বশীলতার চেয়ে বড় কোনো রাজনৈতিক শক্তি নেই। প্রশ্ন রেখে যাচ্ছে, আত্মরক্ষার নামে এই যে ডিফেন্স টিম বা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার চিন্তা, এটা কি শেষ পর্যন্ত ভুক্তভোগীদের রক্ষা করবে, নাকি এটা একটা নতুন এবং আরও গভীর সহিংসতার চক্র তৈরি করবে? এটা কি আগুন নেভানোর চেষ্টা, নাকি আগুনে ঘি ঢালা? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতিপথ লুকিয়ে আছে।